জি, আজকে আজকে আমাদের হচ্ছে যে এইটায় একটু আহ, হওয়ার জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে আহ, ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। এটা আমি হয়তোবা আম, এটা আমার আমার ফাংশন না, আমি দুঃখিত না বললেও কিছু যায় আসে না। বাট এটা এটা ওদের দিক থেকে তারা টেকনিক্যাল সাপোর্টটা দেয়নি, এখন আমি কি করবো? সাপোর্টটা দেয়নি এটা ঠিক না, সাপোর্টটা দিয়েছে হয়তো হয়তোবা যে রিনিউ করেছিল সে হয়তো ভুলে গেছে এটা রিনিউ করতে। আচ্ছা। স্যার আমি 45-এর অ্যাডজাস্টমেন্টে জানতে চাচ্ছিলাম স্যার। অ্যাসেসমেন্ট ইউনিটের উপর বেস করে যদি এটা কাস্টমসের অথরিটি যদি এটা না মানে, তাহলে আচ্ছা, সেক্ষেত্রে এটা কি চেঞ্জ হবে কিনা স্যার? জি 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 জি, চেঞ্জ হবে। এইখানে একটা লাইন আছে, এই লাইনটা একটু পড়েন। এই লাইনটা এই লাইনটা এই জায়গায় যে লাইনটা আমি গ্রিড করছি, এই লাইনটা একটু পড়েন তো দেখি, দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জি জি স্যার, স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এইখানে কোনো কারণে ঘোষিত মূল্য পরিবর্তন করতে হলে তার সমন্বয় অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে করতে হবে। বিল অফ এন্ট্রি কিন্তু খুবই সংক্ষিপ্ত রূপ, অ্যাক্রোনিমের মতো। সমন্বয়টা কিভাবে করতে হয়? অ্যাসেসেবল ভ্যালু ডিভাইডেড বাই ডিক্লেয়ার্ড ভ্যালু সমান সমান অ্যাডজাস্টমেন্ট। এখানেই কিন্তু আপনার উপর অতিরিক্ত কর চাপিয়ে দিচ্ছে। কিন্তু সেটার জন্য আমরা একটা কথা বলেছিলাম যে কাস্টমস ভ্যালুয়েশন রুলস 2000-এর যে নীতিমালা আছে সেই সেটা SRO 57 এর আওতায় যে বিধি 10-এর উপবিধি 4 সুস্পষ্টভাবে বর্ণনা করে যে প্রকৃত পরিশোধিত মূল্যের সাথে আর এক্সট্রা যোগ মূল্য নির্ধারণ করা যাবে না। দেখুন, এগুলো কাউন্টার ফ্যাকচুয়াল ঘটনাও ঘটে থাকে, আপনি যা প্রত্যাশা করতেছেন সেটা বিপরীতটা। আর যদি ঘোষিত মূল্য আপনাকে ইয়ে না করে সে আপনার উপর চাপাই দিতে চায় বিধিমালা, তাহলে বিধি 2000-এর বিধি 13 এর সরাসরি লঙ্ঘন হবে। আপনি সেটার বিপরীতে আপিল করতে পারবেন। এটা একতরফা কোনো রায় না ভাই। এটা গভর্নমেন্ট চাইলে সেখানে আপনার অনেক সাপোর্টিং ডকুমেন্ট থাকবে, চাইলেই কি সে আপনাকে এটা করতে পারবে নাকি? পারবে না। তো যেটা বলেছিলাম, ধরেন আপনি আপনার ডিক্লার্ড ভ্যালু হচ্ছে $200 দিয়ে আনলেন, কিন্তু কাস্টম কর্তৃপক্ষ এটা মানতে চাচ্ছে না $300, তখন আপনাকে অতিরিক্ত আবার হচ্ছে কি 50%, মানে হচ্ছে আপনাকে তখন আবার অতিরিক্ত 1.5 হয়ে যাবে। তখনই হচ্ছে এটাকে কাস্টমস এর পরিভাষায় এটাকে বলে লোড। মানে হচ্ছে এটা সুন্দর কোনো ভাষা আর আছে কিনা আমি জানি না, এটা একটা উপভাষা হইতে পারে আর কি। এই জনাব কাজী স্যার, নাজমুস সালে আপনারা এই এটাকে কি বলেন? লোডই বলে স্যার, লোডই হ্যাঁ। বলি স্যার, লোডই বলি স্যার। স্যার, ওয়েব ব্রিজে যখন স্যার মাপ দেয়, তাহলে হ্যাঁ স্যার ওই হ্যাঁ। 200 কেজি 300 কেজি আপ ডাউন হয়। কারণ আচ্ছা আচ্ছা। বাংলাদেশের ওয়েব ব্রিজটা মানে বেনাপোলের এই ওয়েব ব্রিজটা খুব বেশি অ্যাডজাস্টমেন্ট না, অ্যাকুরেট না। মানে স্যার আচ্ছা অ্যাকুরেট হলেও যদি কাস্টমসে আমি স্যার যখন অ্যাসেসমেন্টে যাই বা এক্সামিনে যাই যখন, তখন স্যার আপনার যখন লোড নাও পাই, তখনও স্যার লোড নেওয়া লাগে। যেমন স্যার আমার 10 টনের পার্টস এসছে, আমাদের স্যার পার্টস করে বেশি স্যার, 2 হুইলার 3 হুইলার 4 হুইলার। স্যার আচ্ছা। ওই পার্টস এসছে 10 টনের, আমার হচ্ছে 9 টন, হচ্ছে স্যার 970 কেজি। ঠিক আছে, ওই ব্রিজ 9 টন হয়েছে, কিন্তু আমার শেষ মেশ স্যার 10 টন 200 কেজি, 235 কেজি অন অ্যাভারেজ লোড নেওয়া লাগছে। মানে 5% ক্রস হবে, তাহলে আমার জরিমানা হবে, 5%-এর কম থাকলে আমার জরিমানা হবে না। তো সেই ক্ষেত্রে স্যার 5%-এর কম রেখে ওরা স্যার হচ্ছে লোড দেয়। হ্যাঁ, মানে কাস্টমস অযাচিত কোনো কিছু আসলে আপনার উপর, মানে ইম্পোর্টার উপর চাপাই চাপাই দেয় দিবে না। না। Right. হ্যাঁ, অযাচিত ভাবে করবে না, কিন্তু সে যাই করবে তাকে মাঝে মধ্যে একটু হ্যাপি রাখার জন্য ওই যে একটু টেবিল খরচ হ্যাঁ দিতে স্যার, হবে। টেবিল খরচ, তাই না? এগুলো তো এটা স্যার সাবান খাওয়াতে কম্পালসরি হবে। স্যার। স্যার এটা তো ফ্লাশ হয়ে যাবে, তারপরে স্যার বলে ফেললাম। টেবিল খরচ দিতে, আচ্ছা যাই হোক। এই সকল ইয়েগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ অ্যাসেসমেন্ট নোটিশটা সম্পর্কে জানবো। অ্যাসেসমেন্ট নোটিশটা আসলে খুব বেশি কিছু কঠিন না, একেবারেই সহজ জিনিস। তো এই বিল অফ এন্ট্রি সম্পর্কে অনেকের একটা বিশাল একটা স্টেরিওটাইপ একটা কনসেপশন ছিল যে বিল অফ এন্ট্রি অত্যন্ত বিদঘুটে একটা জিনিস, এটা আমার জানার প্রয়োজন নাই, আমার সিএনএফ জানলেই হবে। তো সবই যদি সিএনএফ জানে, আপনি তো অনেক সময় ডিসিশন মেক করতে আপনার জন্য, ক্রস চেক করতে আপনার জন্য অসুবিধা হয়ে যাবে। তো জানা উচিত সেজন্য। তো
ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আরো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, জনাব আমিনুল ইসলাম, জনাব কাজী সালাহ উদ্দিন, জনাব মোর্শেদ আলী, জনাব জনাব ওমর ফারুক, স্যার আহ, একটা প্রশ্ন ছিল। জি জনাব প্রীতম, প্লিজ বলুন। স্যার, যে কোনো প্রোডাক্ট ইনপুট করার ক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো লিমিট আছে যে এত কেজি করতে হবে কিংবা এত ইউনিট করতে হবে, এরকম কোনো লিমিট আছে কিনা? আচ্ছা, কোনো লিমিট আছে কিনা এই প্রশ্নের যদি খুব সংক্ষিপ্ত উত্তর দিতে চাই, তাহলে আমি আমি বলবো যে না। কিন্তু এটার বিশাল ব্যাপ্তির একটা, এই প্রশ্নের উত্তরটা খুবই অ্যাবস্ট্রাক্ট। আভ্যন্তরীণ অর্থনীতির সাথে ইন্টারন্যাশনাল ট্রেড আঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমি ওই এক্সপ্লেনেশনে যাওয়ার আগে জনাব কাজী নাজমুস সালেকে প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তরটা আপনি হলে কিভাবে দিতেন বলেন তো। স্যার আমি হলে স্যার এক্স্যাক্টলি বলতাম স্যার, এর কোনো ধরা বাঁধা নিয়ম নাই এই মুহূর্তে, আমি পাচ্ছি আচ্ছা না। ঠিক আচ্ছা। আছে, বাট এর সাথে স্যার কিছু কিছু মানে এই যে কন্ডিশন জুলাই দিলেন না আপনি স্যার, এরকম একটা কন্ডিশন থেকে যায়। হ্যাঁ, যে রাইট যদি আপনি হিউজ কোয়ান্টিটিটা নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে কাস্টমসের সাথে নেগোসিয়েশন করতে হয়, যে ভাই আমি রাইট। হচ্ছে 50,000 তো মেট্রিক টন নিয়ে আসবো, তা সেই ক্ষেত্রে আমি কি একবারে আনতে পারবো, কি ভেঙে ভেঙে আনবো, কি প্রসেসে আনলে আমার জন্য সহজ হবে, এটা কাস্টমসের সাথে নেগোসিয়েশন করতে হয়। না না, ট্রান্সশিপমেন্টের হিসেবটা ভিন্ন। প্রশ্নটা ছিল মূলত এরকম যে আমার দরকার হলো 10,000 কেজি, আমি 10 লক্ষ কেজি নিয়ে আসলাম, হ্যাঁ স্যার, এটা কিরকম? আসলে কাস্টমার আসলে পারমিশন মাছ দিতে হবে না স্যার। আচ্ছা ধরেন এরকম একটা প্রশ্নের মুখোমুখি আমরা হইলাম, ধরেন হইলাম, এখন উত্তরটা কি হইতে জি, পারে? আচ্ছা, এবার একটু উত্তরটা শোনার চেষ্টা করেন। প্রথম আসি কোথা থেকে। অবশ্যই স্যার। ইন্টারন্যাশনাল ট্রেড এবং লোকাল ইকোনমি, প্রত্যেকটা দেশের লোকাল ইকোনমি আন্তঃসম্পর্কিত। এইখানে আপনাকে সব প্রোডাক্ট ইচ্ছা মতো ঢুকাইতে দিবে না। কেন দিবে না? লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করার জন্য পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকার ওই সকল পণ্যগুলোর উপর নিজস্ব পুনর্নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। অ্যাজ এ রেজাল্ট অফ কনসিকুয়েন্স 100% ইম্পোর্ট ওরিয়েন্টেড যে সকল প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে তৈরি হয় না, সেগুলো আপনি আনলিমিটেড ঢুকাইতে পারবেন। কিন্তু যা বাংলাদেশে প্রস্তুত হয়, সেটা যদি আনলিমিটেড ঢুকাইতে চান, ইম্পোর্ট করতে চান, তাহলে সেটার জন্য আপনি পারবেন। সেটার জন্য আপনার এই প্রশ্নের 3 আঙ্গিকে উত্তর আছে, আমি 3টাই দেওয়ার চেষ্টা করব। সেটার জন্য আপনি জবাবদিহিতা করতে হবে যে আমার দেশে দরকার হচ্ছে এত মেট্রিক টন, 10,000 মেট্রিক টন, আপনি 10 লক্ষ মেট্রিক টন কেন আনতেছেন? তখন ওই প্রশ্নের জবাব আপনাকে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ট্যারিফ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ কাস্টমসের কাছে, যাতে এটার ব্যাখ্যা পুরোপুরি দিতে হবে। মানে আপনাকে তো তখন এলসি করতে দিবে না। যিনি এই প্রশ্নটা করেছেন তার জ্ঞাতার্থে বলছি, আপনাকে তখন এলসি করার আগেই এই প্রশ্ন করবে। তখন আপনাকে বলে বুঝাইতে হবে যে আমার লোকাল লোকাল ডিমান্ড হচ্ছে এত মেট্রিক টন, লোকাল সাপ্লাই হচ্ছে এত মেট্রিক টন। হাজার বলতে বোঝায়। এই জায়গায় আমি লোকাল চাহিদা পূরণের জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি এত মেট্রিক টন। আবার সব ক্ষেত্রে, সব প্রোডাক্টের ক্ষেত্রে একা মনোপলিস্টিক বিজনেস কন্ট্রোল করতে গভর্নমেন্ট দিবে না। সেক্ষেত্রে একটা কোটার সিস্টেমের ব্যাপার আছে। এই কোটা পর্যন্ত অনেকে যায় না, বুঝবে কি করে? এটা অনেক ডিপের কথা, এটা পলিসি অ্যানালাইসিসের কথা। কেন বলছি এই কথাটা? যেমন ধরেন যদি একা টিকে গ্রুপকে বলে চিনির বাজার তুমি, মানে চিনির বাজার সে একা সারা পৃথিবী থেকে যত চিনি আছে সব সোর্সিং করে সে টিকে গ্রুপ নিয়ে আসবে, কিংবা সিটি গ্রুপ নিয়ে আসবে, এটাও আবার করতে দিবে না। এখন এটা তো করতে দিবে না, আমাদের আইনে আছে, কিন্তু প্র্যাকটিসে যদি না না হয়, মানে ট্রেডটা বোঝার সাথে কিন্তু আপনি পলিটিক্সটাও বুঝে যাবেন ভাই। আরো আগান না সামনের দিকে, তখন নিজেরাই বুঝে যাবেন। হ্যাঁ, একজন একজন করে প্রশ্ন করেন। ট্রাস্ট সেলারের নামটা আমি শুধু ভুলে যাই, কি যেন এই যে স্যার আমার নাম হচ্ছে রাকিবুজ্জামান স্যার। রাকিব, রাকিব, তো জনাব রাকিব, জি জনাব রাকিবুজ্জামান, জি আপনার আপনার প্রশ্ন বলুন please। স্যার আমি তো এই বিল অফ এন্ট্রিটা স্যার ওই যে এখন মানে রিয়েলাইজেশন আসছে এই যে এর আগে একটা ইনসিডেন্ট ঘটলো, তারপরে এখন বিল অফ এন্ট্রিটা বুঝে আমার খুবই কৃতজ্ঞ স্যার আপনার কাছে, কারণ এটা আমার ভবিষ্যতে সিএলএফ এর সাথে ক্রস ম্যাচিং করার জন্য অবশ্যই অনেক লাগবে।
এখন স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে সেম বস্তু স্যার এক্সপোর্টের ক্ষেত্রে মানে এই বিল অফ এন্ট্রিতে মানে কি কি চেঞ্জ বা মানে অপোজিট ভাইস ভার্সা কি হতে পারে, না এটা কি একদম সেম টু সেম সবকিছুই হবে? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আমি দেওয়ার আগে জনাব কাজী নাজমুস সালের কাছে একটু শুনতে চাই যে এই প্রশ্ন যদি এরকমটা হয় তাহলে আপনি উত্তরটা কেমন হতে পারে। স্যার উত্তরটা স্যার খুবই সহজ, যে যেরকম অ্যাজ ইউজুয়ালি মানে ইম্পোর্টের ক্ষেত্রে আমি ইনপুট দিচ্ছি, এরকম আচ্ছা, অবিকলই এক্সপোর্টের ক্ষেত্রে ইনপুট দেওয়া লাগবে। কিছু কিছু জায়গায় ভেরিয়েশন থাকতে পারে, যদি আছে গভর্নমেন্টের ছাড় আছে, যেরকম এক্সপোর্ট করলে ইনসেনটিভ পায়, এক্ষেত্রে এক্স্যাক্টলি, সুবিধা আছে। এক্স্যাক্টলি। ওইটার ফিল্ড তো এখানে নাই। জি স্যার। এটার ফিল্ড তো তাহলে সেটার ফিল্ডের সংযুক্তির কপি লাগবে না, ক্যাশ ইনসেনটিভ এবং ডিডো ডিউটি ড্রব্যাক। জি স্যার। হ্যাঁ, ওইটার সাথে ওইটা আলাদা করে থাকবে। ক্যাশ ইনসেনটিভ ডিউটি ড্রব্যাকের বিষয়গুলো এখানে আসবে না। জনাব কাজী সালাউদ্দিন, তার পরবর্তী প্রশ্ন। জি, একজন একজন করে জি প্রশ্ন স্যার, করবেন। থ্যাংক ইউ স্যার। আমি বিল অফ এন্ট্রি বাইরে মানে ইম্পোর্ট সম্পর্কে একটা কোশ্চেন করতে পারি স্যার? নিশ্চয়ই নিশ্চয়ই, যে কোনো প্রশ্ন করতে পারবেন, জি ইম্পোর্ট স্যার, অনেকে এক্সপোর্ট বলে রিলেটেড যে স্যার কোনো প্রশ্নই করতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতে মানে কমপক্ষে 4-5 কোটি টাকা লাগে। তো আপনার নলেজে বা আপনার অভিজ্ঞতায় সর্বনিম্ন কত টাকা দিয়ে ইম্পোর্ট বিজনেস করা যায় এবং কি পণ্য নিয়ে করা যায়, এই বিষয়ে কি একটু কিছু বলা যায় স্যার? এই প্রশ্নের উত্তরটা আপেক্ষিক, তারপরও আমি এই প্রশ্নের উত্তরটা দেব। সেটা কিভাবে দেব? ধরেন আপনি 10,000 টাকার প্রোডাক্ট কিনলেন। 10,000 টাকায় কত টাকা? 10,000 টাকার প্রোডাক্ট আপনি ওই যে ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে পেমেন্ট করে 10,000 টাকায় যত ডলার হয় তত ডলার দিয়ে আপনি $100 হয় বা $90, $80 সেটাও পারবেন। $10,000-এরও প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, তখন বুঝতে আপনাকে পারছি। ব্যাংকে গিয়ে এলসি ওপেন করতে হবে না। আপনি নর্মালি ধরেন 300, $350, $500 এগুলো, এই ছোটখাটো অ্যামাউন্ট গুলো আপনি ডুয়েল কারেন্সি কার্ড, যেটা ইবিএল এর আছে, যেটা ব্যাংক এশিয়ার আছে, যেটা অ্যাকুয়া কার্ড আছে, তারপর হচ্ছে আরো বিভিন্ন ব্যাংকের আছে, এগুলো সেগুলো দিয়ে আপনি পেমেন্ট করে আপনি আনতে পারবেন। সেটা ডাজন্ট ম্যাটার। তাহলে তাহলে স্যার ওগুলো শিপমেন্ট হবে কিভাবে স্যার? হ্যাঁ, শিপমেন্ট আপনার যদি এখন $100 পণ্য তো আপনি ধরেন সি তে শিপমেন্ট নিবে না কখনো। না না। $100 পণ্য তো ছোট পণ্য, সি তে শিপমেন্ট নিবে না, এগুলো এয়ারে শিপমেন্ট হয় এবং সেগুলো ছোট ছোট আকারে হয়। ও আচ্ছা, থ্যাংক সেগুলো ইউ স্যাম্পল বেসিস আপনি শিপমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। স্যার। এই শিপমেন্টের ক্ষেত্রে কি স্যার সি এন্ড এফ এজেন্টের সাহায্য লাগবে স্যার? এটা নর্মালি যেমন ডাক বিভাগের মাধ্যমেও এই এই ধরনের এই ব্যাপারগুলো করা, আপনার একটা বিল অফ এন্ট্রি তৈরি হবে। $100 পণ্যের ক্ষেত্রেও বিল অফ এন্ট্রি একটা তৈরি হবে, আপনার টিন লাগবে, বাট আপনার এলসি কপি, পিআই মানে হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস, পিআই একটা থাকবে। অনেক ক্ষেত্রে ছোট আকারের শিপমেন্টের ক্ষেত্রে কমার্শিয়াল ইনভয়েস এর মধ্যে একটা কমার্শিয়াল ইনভয়েস এর মধ্যে সব থেকে যায়। আর হচ্ছে একটা বিএল এর কপি থাকে, যেটা হচ্ছে যে ইয়ারে আসছে সেই ইয়ারে। হ্যাঁ, হোসাইন, আমি আসতেছি, আপনার প্রশ্ন নেব। বাট ও অনেক আচ্ছা, ক্ষেত্রে বাংলাদেশ ডাক বিভাগ, যেটা হচ্ছে জিপিও মানে হচ্ছে যে গুলিস্তানে যেটা আছে, ওইখানে আমি জি কিছু জি কিছু স্যাম্পল শিপমেন্ট করাতাম, ছোট ছোট সেন্সর, সেগুলো আমি ওখান থেকে শিপমেন্ট নিতাম। বাট ওখানেও কিন্তু কাস্টমস আছে। কোথায়? ও ওই যে ডাক বুঝতে বিভাগে ইন্টারন্যাশনাল, ওইখান থেকে কিন্তু আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে স্যাম্পল পাঠাইতে পারবেন, স্যাম্পল আনতে পারবেন। সেটা ওইটার মাধ্যমে করতে গেলে সবচেয়ে খরচ কম। মোস্তফা নামে একজন আচ্ছা লোক ছিল, আমি 3-4 জন 5 জনের মাধ্যমে করতাম। ওদের নাম্বার, ওরা এখন আছে কিনা আমি জানি না আসলে। রেগুলার বেসিস অ্যামাজনের সাথে তানবীর বিজনেস করে, তার তার নাম্বার দিয়ে দিতে পারি, আপনাদের কখনো প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি সেই নাম্বারগুলো দিয়ে দিব। স্যার, কত কত টাকা কমপক্ষে কত টাকা ইনপুট করতে হলে এলসি তে করতে হয় স্যার? না, এলসিতে তো ধরেন আপনার হচ্ছে, এলসিতে আপনি $1,500, $1,000 উপরেও এলসি করতে পারবেন, তখন এলসির খরচ বেশি বেড়ে যাবে না? এলসির একটা চার্জ আছে না জি জি নর্মালি। জি। ওইটা ওইটা ধরেন 150, 200, $300 হয়ে গেল, তখন তো আপনি ওইটা আবার হচ্ছে ছোটখাটো শিপমেন্টের জন্য এত ডলার করাটা জি স্যার, জি স্যার, নর্মালি বুঝতে পারছি। $1,000 হলে, হ্যাঁ নর্মালি এক স্যার হাজার এই ডলার একটু একটু জি স্যার। ইনক্লুড করি স্যার, যে এই জি, ছোটখাটো শিপমেন্টের জন্য স্যার ক্যারিং শিপমেন্ট করলে সহজ হয়। এলসিটা আপনার নিজের নামে হলো না, আর একজন এলসি আপনার তার কিছু পণ্য একসাথে এলসি করলো বেশি করে। না না, এটা আমি ওইটাই ধরেন বলছিলাম, আপনার। ওটাকে বলা হয় ডোর টু ডোর হ্যাঁ, শিপমেন্ট আর কি, যেটা হচ্ছে ডোর টু জি ডোর স্যার, জি স্যার। শিপমেন্ট। হ্যাঁ, ওই যে ডোর টু ডোর যে সার্ভিস গুলো নেয় তাদের মাধ্যমে অনেকেই করে থাকে আর কি।
এটা হচ্ছে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, এবং এই প্র্যাকটিস গুলোই চলছে আর কি অনেক ক্ষেত্রে। তারপর হচ্ছে জনাব স্যার আমার ই। একটা প্রশ্ন ছিল। জি প্লিজ, জনাব প্রীতম। স্যার এই যে ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে যে প্রোডাক্ট আনে অনেকে, সেই প্রোডাক্টে স্যার বিএসটিআই করা যায় কিনা? ডোর টু ডোরের মাধ্যমে প্রোডাক্টটা আসলে সেই প্রোডাক্টটা যদি বিএসটিআই এনলিস্টেড হয়ে থাকে তাহলে অবশ্যই বিএসটিআই তে এটাকে বিএসটিআই সার্টিফাইড করে নিতে হবে। আদারওয়াইজ যখন আপনি পণ্যটা বাজারজাত করতে যাবেন, বাজারজাত করতে গেলে আপনার পণ্যটার যদি কখনো ইন্সপেকশন হয়, সেক্ষেত্রে বিএসটিআই আপনি করিয়েছেন কিনা, এটা ফাঁকি ঝুঁকি দেয় অনেকে, বিএসটিআই করিয়েছেন কিনা বা বিএসটিআই অনুমোদন আছে কিনা সেই জিনিসটা কিন্তু আপনার রিটেইলারদেরকে, অনেক সময় রিটেইলাররাও চায় যে বিএসটিআই অনুমোদন ছাড়া আমি আপনার মাল নিব না, তখন আপনি কি করবেন? না, তো অনেক সময় হচ্ছে যে সেক্ষেত্রে যার মাধ্যমে আমি পণ্যটা আনলাম স্যার, দেখা জি, গেল যে সে আসলে কারচুপি করে কোনো না কোনো ভাবে প্রসেসে আমাকে পণ্যটা আইনা দিচ্ছে। পৌঁছে যখন দিল, হ্যাঁ। যদি তার হ্যাঁ, যদি তখন তার অথেন্টিক ডকুমেন্টটা সে দিতে না পারে, আমি যদি শো আচ্ছা, করতে না পারি, তাহলে তো আমি বিএসটিটা করতে পারবো না স্যার। নর্মালি নর্মালি যেটা প্র্যাকটিস হয় যে ধরেন ডোর টু ডোরের মাধ্যমে আনলে ওরা আপনাকে বিল অফ এন্ট্রির কপিটা দিবে না। কারণটা কি সেটা বলি, এটা কাজী নাজমুস সালে খুব ভালো বুঝবে মনে হয়। ডোর টু জি ডোরে স্যার। যারা আনবে, এটা ডোর টু ডোরে যারা আনবে তারা কিন্তু কোনো প্রপার কমপ্লায়েন্স মেনটেন করে এটা আনবে না। তারা করবে কি, তারা তারা একটা লামসাম কাস্টমস কে ধরাই দিবে, কাস্টমসও একটু হ্যাপি, তারাও হ্যাপি, এখান দিয়ে আপনাকেও পার কেজি আপনিও হ্যাপি। মানে কি, আপনার দরকার হচ্ছে 15 কেজি, 20 কেজি, 50 কেজি মাল, 50 কেজির জন্য 500 টাকা করে, 700 টাকা করে পার কেজিতে আপনি দিলেন, 5 7 35 হাজার টাকা দিলেন, 40 হাজার টাকা দিলেন, সেটা আপনিও হ্যাপি, তারাও হ্যাপি, সবাই হ্যাপি। তো এখানে ওই কিভাবে কাস্টমস এর ডিউটি দেওয়া হয়েছে বা আসলে আদৌ দেওয়া হয়েছে কিনা, এইটার এইগুলো খুব একটা করতে যায় না। তো এরকম অসংখ্য মানুষ প্রতিনিয়ত দেশের বাইরে থেকে পণ্যগুলো আনতেছে। তো সেই সকল জি স্যার, ক্ষেত্রে আমারও এটাই ধারণা ছিল স্যার, আপনার কাছ থেকে আরো শিওর হইলাম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সেটা স্যার। হচ্ছে ধরেন ওইখানে ওইখানে যে ঘটনাটা ঘটে থাকে তখন ওই সকল বিষয়গুলো ধার ধারে না মানুষ, ছোট ছোট স্যাম্পল ওগুলো এনে হয়তো নির্দিষ্ট পার্টির কাছে তারা বিক্রি টিক্রি করে। কিন্তু যখন কন্টিনিউয়াসলি করতে করতে বিজনেস গুলোর ভলিউম যখন বিগ হয়, তখন আপনি আর ছোটখাটো আকারে করতে মন চাইবে না, আপনি তখন ভলিউম বিজনেস করতে মন চাইবে। তখন কিন্তু পুরো শিপমেন্টটা আপনি বিএসটিআই না করলে কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু বিএসটিআই এর জন্য আপনাকে রেফারেন্স দিবে, এবং সেই বিএসটিআই ছাড়া আপনি যখন ভ্যাট এর ইন্সপেকশন হবে আপনার, তখন কিন্তু বছর শেষে আপনার এই বিএসটিআই এর জন্য একটা বড় ধরনের মামলা খাবেন আপনি। ওই মামলা থেকে স্যার আপনি একটু আর একটু বলি স্যার, এখানে বিএসটিআই এর জন্য স্যার আলাদা লক আছে কাস্টমস। আপনি বিএসটিআই এর এনওসি সাবমিট না করলে স্যার পণ্য খালাস হবে না, অটোমেটিক হ্যাঁ, লক পড়বে। ওইটা কেবল বলতে যাচ্ছিলাম। পণ্য ধরেন আপনি স্যাম্পলিং করলেন, স্যাম্পলিং করার পর কাস্টমস থেকে যখন যখন আপনার ভলিউম বিজনেস হচ্ছে, মানে হচ্ছে ছোট ছোট স্যাম্পল না, আর তখন একেবারে শিপমেন্ট হচ্ছে আপনার। তো শিপমেন্ট যে হচ্ছে আপনার এলসি হচ্ছে, টিটি হচ্ছে, কিংবা আপনার হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট যাচ্ছে, যাই হোক, তখন কাস্টমস থেকে পণ্য রিলিজ করতে হলে আপনি আপনি বিএসটিআই তে আগে স্যাম্পল নিয়ে বিএসটিআই থেকে আপনি টেস্ট করতে হবে। টেস্ট না করে কাস্টমস কর্তৃপক্ষ আপনাকে এটা দিবে না। ধরেন বিএসটিআই একটা কর্তৃপক্ষ নির্দিষ্ট পণ্যের জন্য বিএসটিআই তে গেল। আবার ধরেন অ্যাটমিক এনার্জি কমিশনে বাচ্চাদের গুঁড়ো দুধ নিয়ে আসলেন আপনি, সেইটাতে মেলামিনের পার্সেন্টেজ কত, এই দুধ খেয়ে বাজারজাত করে বাচ্চা মরে যাবে কিনা, সেটারও তো একটা ল আছে গভর্নমেন্টের, আছে না? তো সেক্ষেত্রেও তো আপনাকে ওই প্রপার কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। তাহলে ওইটার ধরেন আপনি একটা ডিজি গুডস নিয়ে আসলেন, ডেঞ্জারাস গুডস, সেগুলোর মধ্যে কি কি, সেগুলোর মধ্যে হচ্ছে হ্যাজার্ড অ্যানালাইসিস, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, এইটার পার্সেন্টেজ কি, সার্টিফিকেট অফ অ্যানালাইসিস ওটা লেখা থাকবে। ওইটা ওইটা আবার টেস্ট হবে কোথায়, বুয়েটে হতে পারে, হতে পারে নির্দিষ্ট পণ্যের জন্য অ্যাটমিক এনার্জি কমিশনে, হতে পারে তাদের ডেজিগনেট গভর্নমেন্টের কাস্টমসের ডেজিগনেটেড কোনো প্রতিষ্ঠান থাকলে সেখানে হতে পারে। এভাবেই হচ্ছে ছাড়পত্র নিয়ে তারপর পণ্যটা ফাইনালি রিলিজ করতে হয় কাস্টমস ডিপার্টমেন্ট থেকে। যারা বুঝছেন তারা ইয়েস বলেন, যারা বুঝেন নাই তারা নো বলেন। ইয়েস স্যার। ইয়েস বুঝতে স্যার। পেরেছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। জি, Yes, ধন্যবাদ। sir. আর কারো কোনো প্রশ্ন আছে কি আজকের মতো? কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন প্লিজ। স্যার ওই আমাদের হলো ইম্পোর্টেড যে লাইসেন্সের তো স্যার ধরন থাকে বিভিন্ন ধরনের। দেখা যাচ্ছে যে আমি যে ধরনের লাইসেন্সটা করতেছি আমার পণ্য লাগবে, ওই ওই প্রোডাক্ট আনলাম সঙ্গে অন্য ধরনের লাইসেন্সের স্যার, এবং সেটা একই বিল অফ এন্ট্রি দিতে পারবো কিনা? না স্যার, আমার প্রত্যেক ধরনের জন্য আলাদা আলাদা ইম্পোর্টেড লাইসেন্স লাগবে।
না, আইআরসি তো আপনার হচ্ছে নিষিদ্ধ পণ্য ছাড়া। এটা এটা এই প্রশ্নের আপনি তো ইম্পোর্ট পলিসি অর্ডার 24 থেকে 27 যেটা আছে এটা পড়তে হবে। ওইখানে লেখা আছে যে ধরনের আপনার লিস্ট অফ প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে সব প্রোডাক্টই আপনি আনতে পারবেন নিষিদ্ধ পণ্য ছাড়া। কথা কি ও বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারলাম। ওইখানে কিন্তু লেখা আছে এটা এটা একটু ওইটা একটু জাস্ট চোখ বুলালে বাংলায় লেখা আছে ওগুলো সবই। ও হ্যাঁ, আচ্ছা প্রশ্ন স্যার, ঠিক আছে, আমি এটা পড়ে নিচ্ছি। পরবর্তী কে যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন? স্যার আইআরসি নিয়ে একটা কোশ্চেন ছিল, মানে কথা ছিল, সেটা হচ্ছে যে রিসেন্ট আমার এক বড় ভাই ওনারা হচ্ছে আইআরসি করছে। আমি পরে জিজ্ঞাসা করলাম যে কেমন কস্ট হইলো, তখন ওনারা বললো যে ওই আইআরসি বা ইআরসি করতে তো কস্ট বেশি না, বাট ওই যে চেম্বার্স অফ কমার্সের সদস্য হওয়া লাগে, ওইখানে একটা মানে কস্ট আছে, প্লাস হচ্ছে ওইখানে নাকি যারা মেম্বার আছে তাদের দুজনে মিনিমাম দুজনকে দিয়ে হচ্ছে এটা ভেরিফাই বা হচ্ছে মানে সুপারিশ টাইপের কিছু একটা করা লাগে, তারপরে আচ্ছা, হচ্ছে সেই জিনিসটা প্রসেস হয়। এটা কি স্যার মানে কতটুক মানে এইটা এটা 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 আপনি যেটা বলছেন এটা ডিপেন্ড করে। তবে এগুলো এগুলো খুব বেশি একেবারে মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাতীয় কোনো কথাবার্তা না। এগুলো হচ্ছে যেমন ধরেন আপনাকে শুরুতেই ডিসিসিআই এর মেম্বারশিপ হওয়ার প্রয়োজন নাই। আপনি একটা ছোটখাটো প্রতিষ্ঠানের, এটা ওই যে কাজী নাজমুস সালেহ কাজ করতেছে, সে নিজেও বুঝার কথা, এটা মনে হয় সে ভালো বুঝে। দেখুন আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি ওভার দ্য ইয়ার্স, ধরেন বাংলাদেশ সিরামিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ওইটার মেম্বারশিপ নিতে হলে মনে হয় 3,000 টাকা লাগে। তা আপনার দরকার কি আপনার 10,000 টাকা 16,000 টাকা দিয়ে আপনি আপনার হচ্ছে যে মেম্বারশিপ নেওয়ার? কোনো একটা অ্যাসোসিয়েশন যেটা হচ্ছে কোনো একটা আপনার যে সিরামিক এজেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিলে আপনি যে কসমেটিক্স অ্যান্ড টয়লেটিস আমদানি করতে পারবেন না এমন কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি একটা যে কোনো অ্যাসোসিয়েশন মেম্বারশিপ দিয়েই আপনি আইআরসি করে ফেলতে পারবেন অথবা ইআরসি করতে পারবেন, সেটা সমস্যা নেই। রেসপেক্টিভলি যদি দেখা যায় যে আপনার বিজনেসের ভলিউম অনেক বেশি এখন, তো তখন আপনি খুবই হাইলাইটেড একজন মানুষ, তখন আপনি ওই ওই সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ হওয়াটা উচিত এবং প্রয়োজন। তখন আপনার টাকারও অভাব নাই, সমস্যা নাই, আপনি নিজেই আর মেম্বারশিপ হইতে কত লাগবে। তবে শুরুটা করতে হবে আস্তে আস্তে অল্প টাকা দিয়ে। যেমন ধরেন আপনি যেখানে যে অ্যাসোসিয়েশন মেম্বারশিপে, যেমন ধরেন কেউ একজন কেমিক্যাল আমদানি করে, কেমিক্যাল ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ, সেটা অনেক বেশি যদি হয় তাহলে ওটা অ্যাভয়েড করেন। যদি মনে করেন যে সিরামিক মোজাইক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ, সেটা যদি ধরেন 3,000 টাকা হয় তাহলে ওটা ভালো। কেমিক্যাল ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের যদি 1,500 টাকা হয় সেটা ভালো। 3,000 টাকার ওটার দরকার নেই, 1,500 টাকা দিয়ে ওইটা দিয়ে শুরু করেন। কেমিক্যালটা করলে যে আপনি অন্য কিছু করতে পারবেন না এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। কথা কি বুঝছেন নাকি কি বলছি? স্যার ক্লিয়ার, জি একদম স্যার, ক্লিয়ার। এবার ক্লিয়ার হলাম স্যার, খুব ভালো লাগলো স্যার কি বিষয়টা। হ্যাঁ, এমন কোনো বাধা ধরা নিয়ম নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী আমার ক্লাসে একটা কথা, ইনশাআল্লাহ আমরা একটু জি স্যার। স্যার জি কথাটা জনাব হচ্ছে স্যার। স্যার, আপনাকে এই যে বন্ডের ব্যাপারে স্যার আপনাকে নক করেছিলাম স্যার, একটু ইনফরমেশন নেওয়ার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, বন্ডের ব্যাপারে আমি একজনের নাম্বার দিব বলেছিলাম বেবি, তাই না? আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আহ, এটা একটু ফিগার আউট করি। আমি বেসিক্যালি কথা একটু টাইম দিতেন, আমি একটা জিনিস আপনাকে সাথে শেয়ার করতাম আর কি স্যার। আচ্ছা একটু বলেন প্লিজ জনাব সাইদ। জি স্যার, আমি অ্যাকচুয়ালি গার্মেন্টস এর যে প্যাকেজিং গুলো হয়, এটা হচ্ছে আপনার যে পলি প্যাকেজিং গুলো, যেটাতে আর কি গার্মেন্টস প্রোডাক্ট গুলা বাইরে পাঠানো হয়। তো ওইটা আমার একটা ওইটার একটা মানে ইন্ডাস্ট্রি আছে। তো স্যার এখন আমি বাহির থেকে যে রেজিন, যেটা দিয়ে আর কি আমাদের মেন ম্যাটেরিয়াল, তো ওই জিনিসটা স্যার আমি নিজেই আনতে চাচ্ছি, কজ বাজারের জিনিসটা অনেকেই কন্ট্রোল করছে। তো যার কারণে আমি এনে ব্যাপারটাকে মানে পোষাতে পারছি না স্যার। তো সেই ক্ষেত্রে আমার যে ফ্যাক্টরি বা আমার যে মেশিনারিজ আছে, তো সেইটার দিক থেকে আমি বন্ডের দিকে আর কি যেতে চাচ্ছিলাম স্যার, যাতে আমি নিজেই মেশিনের মালগুলো নিজেই আনতে পারি। আচ্ছা, ও এইটা বন্ড লাইসেন্স দেখতে হবে এখন। বন্ড লাইসেন্স বন্ড কমিশনারেট, কাস্টমস বন্ড কমিশনারেট, সেগুনবাগিচা, এখানে আপনাকে যাইতে হবে এখন। আপনার কি ইন্ডাস্ট্রি আছে? জি স্যার। প্যাকেজিং ইন্ডাস্ট্রির জন্য আমি যতটুকু জানি বন্ড লাইসেন্স দেয়, বাট বন্ড লাইসেন্সের জন্য কিন্তু আপনার সক্ষমতা যাচাই করবে বন্ড কমিশনারেট টাকা লাগে তো অনেক ইন্ডিয়া। স্যার। হ্যাঁ, অনেক টাকা অনেক লাগবে টাকা এবং অনেক টাকা ডিপোজিট করা লাগে, আ- আ- গভর্নমেন্টের কাছে দেওয়া লাগে। হ্যাঁ, এখন যদি আমাদের হচ্ছে আচ্ছা একটু ইনফরমেশন দিয়ে রাখি, যদি ওই যে
10 মিনিটস এর মধ্যে আমাদের শেষ হয়ে যায় আজকের মতো আলোচনা। আমাদের আজকের মতো এখানেই ক্লাস শেষ হবে। ইন দ্য মিন টাইম আমরা যতক্ষণ পারি চালিয়ে যাব, এবং রেকর্ডিং গুলো আমি লিঙ্ক ক্রিয়েট করে আলাদা আলাদা করে হলেও পার্ট 1 পার্ট 2 করে দিয়ে দিব। বন্ড কমিশনারিতে আপনি সেগুনবাগিচায় যাবেন, ওখান থেকে তথ্য পাবেন একেবারে সরাসরি। আর এগুলোর ক্ষেত্রে কিছু তদবিরও হয়, বুঝতে পারছেন নাকি? বন্ড কমিশনার, তারপর এগুলোর মধ্যে অনেক ধরনের অফিস খরচ দিতে হয়। তবে আমি চেষ্টা করব আপনাকে একেবারে অথেন্টিক ইনফরমেশন সালেহ ভাইয়ের মাধ্যমে দেওয়ার জন্য। আমি দেখি, আমি সালেহ ভাইয়ের সাথে যোগাযোগ করি, তারপর সাইব ভাই আপনাকে আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি 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 স্যার, থ্যাংক ইউ স্যার। তো দিলে আমার খুব হেল্প হবে স্যার। হ্যাঁ জি, ধন্যবাদ। তো আজকে আর কারো কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন থাকলে আগামী ক্লাস আমাদের শেষ ক্লাস। আগামী ক্লাসে ইনশাল্লাহ আগামী 2 দিন ক্লাস হবে না, পরের দিন ক্লাস হবে, এবং শেষ ক্লাসে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন আমার করবেন। স্যার একটা ছোট প্রশ্ন আছে স্যার। সেটা হচ্ছে স্যার, বলুন। আমরা যখন এলসি করি তো সেক্ষেত্রে ডলারের এক্সচেঞ্জ রেটটা থাকে হচ্ছে সাপোজ 120 টাকা। তো ওইটা যখন আবার এলসি ম্যাচুরিটি আসে তখন দেখা যায় যে কি এটা বেড়ে হয়তো বা 130 টাকা বা 110 টাকায় চলে আসে। এই যে ভেরিয়েশন, মানে এটাতে এই উঠানামার জন্য আমরা যখন এলসি করছি এটা উঠানামার জন্য আমরা কম বেশি পাবো কেন, বা এটার জন্য কারা লাভবান হচ্ছে বা কারা ক্ষতি হচ্ছে আর কি, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলে একটু ভালো হয় আর কি স্যার। আচ্ছা, প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমদানির ক্ষেত্রে ফরেন কারেন্সি দেশের বাইরে যাচ্ছে নাকি দেশের মধ্যে থাকতেছে? দেশে বেড়ে যাচ্ছে স্যার। দেশের আর বাইরে যাচ্ছে, রপ্তানির ক্ষেত্রে ফরেন কারেন্সি কি দেশে ঢুকতেছে না? দেশে আসতেছে না। আচ্ছা, আপনি যদি কোনো কিছু আমদানি করতে চান, $1 বিপরীতে টাকার রেট 105 টাকা থাকুক নাকি 125 টাকা হোক, কোনটা প্রত্যাশা করেন? 105 টাকা স্যার। কোনো কিছু আমদানি করবেন, $1 বিপরীতে টাকার রেট 105 টাকা থাকুক নাকি 125 টাকা থাকুক, কোনটা চান আমদানির ক্ষেত্রে? 105। কমটাই আর কি। পাঁচ। কম যায় চাই স্যার। আপনি কোনো কিছু রপ্তানি করবেন, ডলারের বিপরীতে টাকা কত পেতে চান আপনি? 105 টাকা পেতে বেশি। চান না 125 টাকা পেতে চান? 125 টাকা পেতে চাই স্যার। তো এই জায়গা তো আপনারা সবাই ঠিক আছেন দেখি। আচ্ছা, এবার আসেন, এই যে এডিশনাল যে যে এডিশনাল লস এন্ড প্রফিটের যে বিষয়টা, এই যে 10,000 ডলারের বিপরীতে এই যে ফরেন কারেন্সির যে ফ্লাকচুয়েশন যেটা হয়, এটা কারেন্সির আপনার হচ্ছে অ্যাপ্রিসিয়েশন এবং ডেপ্রিসিয়েশনের সাথে সম্পর্কিত। টাকা ডলারের বিপরীতে টাকা যখন সংখ্যায় বেড়ে যায়, আপাত দৃষ্টিতে সংখ্যায় বেড়ে গেলে অর্থনীতির মানদণ্ড খারাপ হয়ে যায়। তো দুটোর ক্ষেত্রে ঘটনা 2 ধরনের ঘটে। সেটা বলার আগে আমি অন্যটা মানে মূল ঘটনাটা বলি। ডলারের বিপরীতে টাকা যখন সংখ্যায় কম থাকে তখন লোকাল অর্থনীতি স্ট্রং হয়। দেখুন, ফরেন রেমিটেন্স বহির্বিশ্ব থেকে বাংলাদেশে ঢুকবে যখন ডলারের বিপরীতে টাকার অঙ্ক বেশি থাকে তখন। আর যখন ডলারের বিপরীতে টাকার সংখ্যা কম থাকবে তখন কিন্তু আমদানি বাড়বে, রপ্তানি কমে যাবে তুলনামূলকভাবে, কিন্তু একেবারে থেমে যাবে না। আবার ডলারের বিপরীতে যখন টাকার অঙ্ক সংখ্যায় বেড়ে যাবে তখন দেশীয় মুদ্রার অবমূল্যায়ন হবে, কিন্তু তখন কিন্তু ইম্পোর্ট কমে যাবে, আবার এক্সপোর্ট বেড়ে যাবে। এক্সপোর্ট বেড়ে যাবে, রাইট। রাইট, কিন্তু কোনোটা একেবারে থেমে থাকবে না, তুলনামূলকভাবে কম বেশি হবে। আচ্ছা, ইনি যে প্রশ্নটা আমাদেরকে করেছিলেন যে ডলারের বিপরীতে টাকার অঙ্কের যে বিষয়টা, ডলারের বিপরীতে টাকার অঙ্কের যে বিষয়টা, হ্যাঁ, ওইখান থেকে পরবর্তী ইয়েটা যেটা ছিল কি যেন, কে যেন প্রশ্নটা করেছিলেন প্লিজ?
জি স্যার, আমি করেছিলাম। বিষয়টা জনাব হচ্ছে জনাব স্যার, হ্যাঁ, পরবর্তী অংশটা শুনতে চাই আবার একটু। পরবর্তী অংশটা স্যার, এখানে যেহেতু সাপোজ মনে করেন যে 105 টাকা থেকে 125 টাকা হয়ে গেল, তো যেহেতু ম্যাচুরিটি আসার পরে 125 টাকা হলো, তাহলে আমি লাভবান হলাম আর কি। হ্যাঁ, এস- এখন এস- প্রশ্ন হচ্ছে এস- হুম। আপনি কোন প্রেক্ষাপটে লাভবান হচ্ছেন সেটা দেখার বিষয়। আপনি কি এক্সপোর্ট করতেছেন নাকি ইম্পোর্ট করতেছেন, সেটা একটা ব্যাপার। তো এইটা ডিপেন্ড করবে যেদিন ম্যাচিউরিটি ডেট থাকবে। জি ম্যাচিউরিটি ডেট মানে হচ্ছে আপনি এলসির বিপরীতে টাকা পাঠাচ্ছেন অথবা এলসির বিপরীতে টাকা পাচ্ছেন। এলসি অথবা অ্যাডভান্স পেমেন্ট তো অ্যাডভান্স পেমেন্টই হয়ে যায় সাথে সাথে, কিন্তু লেটার অফ ক্রেডিটের বিপরীতে টাকা পাচ্ছেন অথবা টাকা পাঠাচ্ছেন, সেদিন যে রেটটা হবে সেই রেটটা আনপ্রেডিক্টেবল। আপনি এলসি ওপেন করছেন ধরেন জানুয়ারি মাসে, কিন্তু শিপমেন্ট হওয়ার পরে না একেবারে আপনি, তারপরে হচ্ছে আপনি ডকুমেন্ট রিসিভ করতেছেন হয়তো 30 দিন পরে বা 60 দিন পরে। 60 দিন পরে হচ্ছে টাকার এক্সচেঞ্জ মানে হচ্ছে অসিলেশনের কারণে ফ্লাকচুয়েশন হতে পারে, ফ্লাকচুয়েশন কারণে কম বেশি হতে পারে। তো এটা যখন এটার ক্ষেত্রে আমার এই বইটাতে ফরওয়ার্ড বুকিং নামে একটা জিনিস আছে, এটা খুব অ্যাডভান্স লেভেলের আলোচনা। আপনারা যদি ফরওয়ার্ড বুকিং এর আলোচনাটা, আমি ওখানে দুইটা অঙ্ক ম্যাথের মাধ্যমে করে দেখিয়েছিলাম। ওইটাতে এটা মাঝখানে আছে 68 পেজ নাম্বারে ফরওয়ার্ড বুকিং এর যে হিসেবটা, এটাকে এটা এটা অনেক, এটা আপনাদের প্রয়োজন হবে না। বিকজ এটা প্রয়োজন হবে না কেন, আমি এড়িয়ে যাচ্ছি না প্রশ্নটা। যেটা হচ্ছে যেমন ভবিষ্যতে আজকের রেট যেটা আছে ভবিষ্যতেও আপনি সেটাই রাখতে চান, এমন মর্মে ব্যাংকের সাথে আপনি একটা এগ্রিমেন্ট করতে চান। সেগুলো হয় কখন জানেন, 200-300 কোটি টাকা, 1000 কোটি টাকার ক্ষেত্রে সেটা ব্যাংকও রাজি হইতে হবে। তো ফরওয়ার্ড বুকিং এর যে বিষয়টা, এটা অনেক অ্যাডভান্স লেভেলের, ওইটাই আলোচনা এখানে না করলেও চলবে। এই তথ্যগুলো আপনাদেরকে ব্যাংক দিবে। যেমন আজকে আপনার রেট, আপনি এলসি ওপেন করছেন 120 টাকায়, আপনার 6 মাস পরে আপনার পেমেন্ট যাবে বা আসবে, তখন আপনি 120 টাকাতেই যান। এবার আপনার লস হোক কিংবা লাভ হোক, তো এইখানে ব্যাংকেরও লাভ হওয়ার পসিবিলিটি আছে, লস হওয়ার পসিবিলিটি আছে, আপনারও লাভ লস হওয়ার পসিবিলিটি আছে। এই ক্ষেত্রে ব্যাংকগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকগুলো রাজি হয় না, কিন্তু নিয়ম নাই এটা বলা যাবে না। তবে ফরওয়ার্ড বুকিং এর যে বিষয়টা, জনাব রিমার্মার প্রশ্নের আলোকে যেটা বলতেছিলাম, এটা অনেক অ্যাডভান্স লেভেলের আলোচনা। ফরওয়ার্ড বুকিং এর যে বিষয়টা, এগুলোর প্র্যাকটিস বাংলাদেশে ছোট ছোট শিপমেন্টের ক্ষেত্রে নাই, 1-2 কোটি 5 কোটি এই সকল ক্ষেত্রে ফরওয়ার্ড বুকিং হয় না, মানে আমার অভিজ্ঞতা যেটা বললাম। জনাব রিমার্মা, আপনি কি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন? জি স্যার, আমার সর্বশেষ যেটা চাচ্ছিলাম, মানে এই যে আমি যদি 50 বা এই এক্সচেঞ্জ রেটটা বাড়ার ফলে আমি যদি 50 বা 1 লাখ টাকা যদি অ্যাক্সেস পাচ্ছি, মানে এটার জন্য স্যার, মানে আমাকে তো এই যে বাড়তি টাকাটা যে ব্যাংক দিচ্ছে, মানে এটার ক্ষেত্রে মানে লসটা কিভাবে দিচ্ছে আর কি ওরা, মানে এই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম। ব্যাংক তো লস দিচ্ছে না ভাই, ব্যাংক তো লস দিচ্ছে না আপনাকে। মানে হচ্ছে আপনি ধরেন আপনি আম, আশা করছিলেন 105 টাকা, কিন্তু ম্যাচিউরিটি ডেটে আপনার হচ্ছে হচ্ছে 115 টাকা, তখন আপনার 2 লাখ জি টাকা বা 3 লাখ টাকার বাড়তি পাচ্ছেন, বা জি জি আপনাকে বাড়তি দিতে হচ্ছে। তখন ব্যাংক জি আবার কিভাবে ইয়ে করবে? এটা এটা তো আসলে যেমন ধরেন আপনি ইম্পোর্ট করছেন, তখন আপনাকে ওই ম্যাচিউরিটি ডেটে ওই দিনকার রেটটা যেটা থাকবে সেটা সবার জন্য একই রকম রেট হবে। তো সেটা সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন। তো এইটা আবার সেন্ট্রাল ব্যাংকের ডিলিং রুম অপারেশন নামে একটা ডিপার্টমেন্ট আছে। ডিলিং রুম অপারেশনটা কি জিনিস এগুলো কথা বলতে গেলে ভাই শেষ হবে না, বুঝতে পারছেন কি বলছেন? জি স্যার আমরা তো একটু জানতে চাই স্যার। এটা যত শুনবেন তত ধরেন এগুলো এগুলো এটা স্যার এরকম আমার সাথে ঘটছিল, তো যার যার কারণে স্যার কি একটু কোন কনফিউশন একটা ক্লিয়ার প্রেক্ষাপট করতে। না হলে কি কেউ এই প্রশ্ন করে? একটা প্রেক্ষাপট তো অবশ্যই হয়েছে। এই ডিলিং রুম অপারেশনের মধ্যে খুব স্মার্ট ছেলেপেলেগুলো ওখানে, মানে এগুলো এর মাধ্যমে রিক্রুটমেন্ট হয় গভর্নমেন্টের। এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের ডিলিং রুম অপারেশন। এই ডিলিং রুম অপারেশনে সারা পৃথিবীর সকল কারেন্সির হচ্ছে যে আপনার হলো
সকল কারেন্সির মূল্য প্রতিদিন এক্সচেঞ্জ রেটের ভ্যালুয়েশনটা ডিটারমাইন করা হয়, এটাই ডিলিং রুম অপারেশনের কাজ। এইটার সাথে আরো নষ্ট ভস্ত্র অ্যাকাউন্ট, এগুলো মানে মানে এগুলোর সাথে সংশ্লিষ্টতা আছে। তো এগুলো বললে অনেক লম্বা কথা হয়ে যাবে। তো ডিলিং রুম অপারেশন থেকে আপনার হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন একটা এক্সচেঞ্জ রেট ডিটারমাইন হয়, এবং সেই এক্সচেঞ্জ রেটের মাধ্যমে আপনার ইন্টারন্যাশনাল ট্রেড অথবা ফরেন যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো সেগুলো এগুলোর সাথে সম্পর্কিত। সেখান থেকেই প্রত্যেকটা এডি ব্রাঞ্চ, অথরাইজ ডিলার ব্রাঞ্চ, সেখান থেকেই আপনার হচ্ছে প্রতিদিন 11টা 45 মিনিট বা 12টার মধ্যে সেই এক্সচেঞ্জ রেট গুলো পেয়ে যায়। তারপর আবার ব্যাংকগুলো নিজেদের স্প্রেড তারা ডিটারমাইন করে। স্প্রেডটা হচ্ছে বাইং এবং সেলিং রেট নিজেদের মতো করে তাদের নিজস্ব কিছু ব্যবস্থাপনায়, খুব বেশি কিন্তু আবার লিমিট ক্রস করতে পারবে না। তাদের নিজস্ব এই, যে প্রাইস ডিটারমিনেশন তারা নিজেরা পলিসিগতভাবে এটা অ্যানালাইসিস করে। তো এটা ফরেন মানে এডি মানে অথরাইজ ডিলার ব্রাঞ্চ, ইন্টারন্যাশনাল ডিভিশন সেগুলো করে। আবার সেটার নির্দেশনা আসে কোথা থেকে? সেন্ট্রাল ব্যাংক থেকে। তো ডিলিং রুম অপারেশনের সাথে ওই যে ব্লুমবার্গ, রয়টার্স, এগুলোর একটা রিলেশনশিপ থাকে এবং তারা ওখান থেকে তথ্য পায়। তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এগুলোর সাথে যুক্ত, আইএমএফ, এগুলোর সাথে সম্পর্কিত অনেক তথ্য আছে, এগুলো অনেক কথা আছে ইন্টারন্যাশনাল ট্রেডের। তো সব কথায় আমরা আসলে জায়গা মতো থাকতে পারবো না, অনেক ক্ষেত্রে অনেক কথায় অনেক দিকে চলে যেতে হবে। আচ্ছা, স্যার বলছিলাম যে একটা কোশ্চেন, যে স্যার আমাদের কি স্যার সোর্সিং এর উপরে কি কোনো ক্লাস নেওয়া যায়? সোর্সিং এর তো আমি র বলেছিলাম যে ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল, আমি আসলে সোর্সিং এর যে র ফাইল যেগুলো করতেছি সেগুলোর উপর আমি একটু চেষ্টা করব, কিন্তু এটার জন্য টাইমটা ইম্পর্টেন্ট। আমি আমি তো বলেছিলাম যে আহ, মানে সবগুলো ব্যাচেই হয়তো আমি অ্যানাউন্সমেন্ট করব ইনশাল্লাহ, দেখা যাক। আমাকে একটু সময় দিতে হবে, আর আমি এখানে আসলে সময়ও পাই না, একটা সময় পাই না। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা যারা বইটার জন্য অর্ডার করেছিলেন, সবাই কি বইটা পেয়েছিলেন কি? আলহামদুলিল্লাহ সবাই স্যার, কি বইটা হাতে পেয়েছি। জি স্যার, পাইছি আচ্ছা, স্যার। জনাব কাজী নাজমুল ইসলাম, জি জনাব স্যার, বই প্রীতম, পাইছি আচ্ছা, স্যার। বইটা জি স্যার, পেয়েছেন? বই বইটা পেয়েছি। একটুখানি ঘেটে ঘুটে দেখেছেন ভিতরে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন? কি মনে হয় বইটা সম্পর্কে কারো কোনো নিউট্রাল মন্তব্য, একেবারে নিরপেক্ষ নিজের মতো করে মন্তব্য থাকলে করতে পারেন। স্যার এই মুহূর্তে স্যার মন্তব্য করতে পারছি না স্যার, যে মোটামুটি স্যার বইটা পড়া হয়নি এখনো। আমি ছিলাম না আচ্ছা, তো স্যার, সময় চট্টগ্রাম লাগবে, ছিলাম। সময় লাগবে, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, একটু স্যার জি, সময় দিলে অবশ্যই পড়াশোনা করবো ইনশাআল্লাহ। তবে স্যার বইয়ে আপনার কোর্সের যে ক্লাসগুলো হয়েছে তার সঙ্গে অনেক ডকুমেন্টস যেগুলো আমরা স্ক্রিনশট দিচ্ছিলাম, সেই সমস্ত ডকুমেন্টস গুলো স্যার আপনার বইয়ে খুব ক্লিয়ার ভাবে পাচ্ছি স্যার আর কি। ডিটেলস বাংলায় লেখা আছে আর কি, হ্যাঁ। জি স্যার, হ্যাঁ, ডিটেলস বাংলায় পাচ্ছি স্যার। তাতে কোর্সটা বুঝতে আরো সুবিধা হয়ে গেছে স্যার আর কি। আচ্ছা, জি ধন্যবাদ। জনাব প্রীতম, আপনি পেয়েছিলেন বললেন, আহ দেখার সুযোগ হয়েছিল কি? জি স্যার, দেখছি স্যার। খুলে উলট পালট করে ছবি দেখছি স্যার। আসলে কিছু বিষয়ের মন্তব্য হয় না স্যার, সবকিছু মিলে ওয়ান্ডারফুল ছিল স্যার। প্রচ্ছদ বা ভিতরের যে অ্যানালাইসিস, এভরিথিং ইজ স্যার গুড। আচ্ছা, সাইব ভাই বইটা পেয়েছিলেন কি হাতে? আচ্ছা, আর কে কে ওমর ফারুক ভাই পেয়েছিলেন? জি স্যার, আমি জি পেয়েছি স্যার। স্যার। সরি স্যার, জি স্যার পেয়েছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ সবার সুস্থতা কামনা করে আজকে সবার অনুমতি নিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। আগামী ক্লাস ইনশাল্লাহ 2 দিন পর, আগামী 2 দিন ক্লাস হবে না, তারপর দিন ক্লাস হবে ইনশাল্লাহ। লিঙ্ক পেয়ে যাব, আর কিছুক্ষণের মধ্যেই আজকের আলোচনার লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।